হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সম্পর্কে। বন্ধুরা, বর্তমান বাংলাদেশের যে এরকম পরিস্থিতি আরম্ভ হয়েছে, শুরু হয়েছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের কিছু বুর্বক মানুষ আছে যারা বলতেছে যে ভারতের সেভেন সিস্টার তারা দখল করে নেবে। এবং তারা এমনও কিছু ভিডিওতে দেখতে পারলাম যে তারা অলরেডি যুদ্ধের পরিকল্পনা বানিয়ে ফেলেছে কীভাবে ভারতের সেভেন সিস্টার তারা দখল করবে। কিন্তু বন্ধুরা, এটা তাদের সম্পূর্ণ বোকামি ছাড়া কিছু বলবো না আমি। কারণ ভারতের মতো একটা এমন শক্তিশালী দেশের কাছ থেকে যে তারা সেভেন সিস্টার দখল করে নেবে, এরকম যে তারা ভিডিও বানিয়েতেছে, এটা সম্পূর্ণ তার মানে বোকামি বন্ধুরা। এবং কি ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো শিক্ষার্থী রয়েছে তারা তো মূর্খ নয়, তারা অবশ্যই তারা শিক্ষিত লোক, শিক্ষিত ছেলেপেলে। তারাও এই কথাটা বলছে যে বাংলাদেশের কিছু হলে সেভেন সিস্টার থাকবে না রে অক্ষত, এরকম করে একটা স্লোগান দিয়েছে। তো বন্ধুরা, আমি বলতে চাই যে ওরা এই যারা বলতেছে যে ভারতের সেভেন সিস্টার তারা দখলে নেবে বাংলাদেশের কিছু হবে, এটা কতটুকু যুক্তিসম্পন্ন। বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, এই দেখেন কিছুদিন আগে চায়না কিন্তু বিশ্ব শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি, বিশ্ব তৃতীয় স্থান রয়েছে শক্তিশালী সামরিক শক্তির দিক দিয়ে। এই চায়না আজ থেকে এই কতশো বছর আগের থেকে দাবি করে আছে অরুণাচল তাদের, এবং তারা এই দাবিতে ভারতের সাথে তারা যুদ্ধ করার জন্য ছিল। কিন্তু বন্ধুরা, আজকে চায়না এত একটা শক্তিশালী রাষ্ট্র হয়েও ভারতের অরুণাচলের 1 ইঞ্চি মাটি দখল করতে পারে নাই। এবং বাংলাদেশ বর্তমানে ছোট্ট একটা দেশ, তার চারপাশে ভারত দিয়ে ঘেরানো রয়েছে, এক পাশে সাগর রয়েছে। এই বাংলাদেশ কীরকম করে তারা সেভেন সিস্টারে করবে, এটা বাতিল দেন। বাংলাদেশের পাকিস্তান বাংলাদেশের চেয়ে অনেক গুণে শক্তিশালী, তাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। তারা আজকে চাইতেছে, তারা এই কাশ্মীর 1947 সন থেকে দাবি করে আছে কাশ্মীর তাদের, কিন্তু কাশ্মীরের 1 ইঞ্চি মাটিকে তারা দখল করতে পারছে এই পর্যন্ত। আর বাংলাদেশ, তোমাদের কাছে নাই কোনো অস্ত্র, নাই কিছু অস্ত্র রয়েছে যা চায়না এবং ভারত থেকেই কিনা, সেগুলো দিয়ে কীভাবে তুমি সেভেন সিস্টার দখল করবে বলো তো? এটা কোনো যুক্তিসঙ্গত কথা হয় নাকি? এবং তারা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে যে কি ভারতের সেভেন সিস্টার দখল করবে। ভারতের সেভেন সিস্টার তো দূরের কথা আছে, ভারতের 1 ইঞ্চি মাটিও তোমরা দখল করতে পারবে না। বা ইন্ডিয়া যদি চায় বাংলাদেশকে, মানে পুরো 1 ঘন্টাতে বাংলাদেশ পুরোটাই করে দিবে, ডেমোলাইজ করে দেবে, একদম ধ্বংস করে দিতে পারে। কিন্তু ভারতের একটা পারমাণবিক শক্তিশালী দেশ, ভারতের অনেক ধরনের মিসাইল রয়েছে, ভারত যাবেও না। ভারত যদি চায় যে আমি বাংলাদেশের সৈন্য না পাঠিয়ে বাংলাদেশের অবস্থা শেষ করবে, তাও পারবে। তোমরা যে দেখছো বন্যা পরিস্থিতি, অবশ্যই আমি এটা তো ভারত ইচ্ছা করে তারা পানিটা ছাড়েনি বন্যা পরিস্থিতির জন্য, এবং এই বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে দাবি করা হচ্ছে, কিন্তু যেহেতু এটা ইচ্ছাকৃত করে নাই। এবং বন্ধুরা, ওরা বলতেছে যে এই শেখ হাসিনার জন্য তারা শেখ হাসিনা সরকারকে ভালো পায়, আবারও পুনরায় শেখ হাসিনা সরকারকে বাংলাদেশে সরকার বানানোর জন্য তারা এইরকম পরিস্থিতিগুলো শুরু করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু সত্য নয়। ভারত অলরেডি বিবৃতি দিয়ে বলেছে যে আমরা পানি ইচ্ছাকৃতভাবে ছাড়িনি, এটা অটোমেটিক খুলে গেছে। এবং এটার পরিণতি কিছু মূর্খরা বলতেছে যে কি, যে ভারতের যেটা বাঁধ রয়েছে এই বাঁধের সামনে আমরা আরেকটা বাঁধ দিব, কিন্তু তাদের দেশেরই কিছু মানুষ বলতেছে যে এটা সম্ভব না। বন্ধুরা, এজন্যই বলতেছি যে যারা আজকে ভারতের সাথে যুদ্ধ করতে চায়, এটা কি কোনোদিন সম্ভব নেই? ভারতের সাথে, ভারত বিশ্বের ভিতরে 4র্থ শক্তিশালী দেশ, ভারতের সামরিক শক্তি অনেক বেশি, অনেক বড় অর্থনীতি এবং অনেক মিত্র রাষ্ট্র রয়েছে। এইগুলো দিয়ে কিন্তু কিভাবে তুমি ভারতের সাথে যুদ্ধ করবা? তোমাদের এই দিয়ে সেন্টিমেন্ট দিয়ে কি যুদ্ধ হবে নাকি? তোমাদের আবেগ দিয়ে তো যুদ্ধ হয় না। যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগে, সামরিক শক্তির দিক দিয়ে আগ বাড়তে হয়, অর্থনীতির দিকে শক্তিশালী হতে হবে, তোমাদের কয়টা মিত্র রাষ্ট্র রয়েছে সেগুলো দেখতে হবে। আর তোমরা যে বলতেছো চায়না কোনোদিনও ভাই তোমাদেরকে মানে সহায় করবে না। চায়না নিজেরটা নিয়ে ব্যস্ত, এবং চায়না কীভাবে সহায় করবে? চায়না সহায় করলে তো এটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তো এই জন্যই বলতেছি, যেগুলো এই দাবিগুলো করতেছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা, এবং কিছু হইলে ভারতের চক্রান্ত। কিছু তোমাদের দেশে যদি একটা আন্দোলনও হয়, সেটাও বললে ভারতের চক্রান্ত হচ্ছে। এগুলো থেকে বেরো। তোমাদের দেশের যেগুলো নেতারা রয়েছে তারা তো সামলাতে পারছে না। বর্তমানে যেগুলো নেতা রয়েছে তারা এখন সামলাতে না পেরে এখন কি বলবে? এখন তাদের হাতে একটা অস্ত্র রয়েছে, যা কিছু হয় ভারতকে বলে দিও যে ভারতের চক্রান্ত, ভারত এটা চক্রান্ত করে করিয়ে দিয়েছে। তো এইগুলো কথা। এবং তোমাদের যেগুলো ডক্টর ইউনূস কিন্তু আজ পর্যন্ত, এখন পর্যন্ত ভারত সম্পর্কে ওইরকম উগ্র মন্তব্য দেয়, এবং সে
অলরেডি নরেন্দ্র মোদীকে ফোন করেছে, ফোন করে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। তো বুঝতে পারছো যে এই তোমরা যেগুলো বলতেছো ভারত দখল করে ফেলবে, এটা করবে সেটা করবে, ভারতের অর্থনীতি তোমাদের দিয়ে চলে। এখন আর একটা কথা দেখো, তোমাদের এই আন্দোলনে বহুত মানুষের এই আন্দোলনের চোখের ক্ষতি হয়েছে, এই রবার বুলেট ছোড়াতে চোখের এই মানুষদেরকে এখন দ্রুতই যদি উন্নত চিকিৎসার জন্য যদি নিয়ে যাওয়া না হয়, তাহলে তাদের চোখ হারানোর সম্ভাবনা রয়েছে। এখন বাংলাদেশে এই চিকিৎসাটা নাই। এখন এই চিকিৎসা নিতে গেলে প্রথমে ভারতে আসতে হবে, সিঙ্গাপুর যাইতে হবে, আমেরিকায় বড় যুক্তরাষ্ট্র যাইতে হবে। এখন তোমরা ভারতে আসবে না, কোন দেশে যাবা? এখন দেখো, আজকে ভারতের সাথে যুদ্ধ করে তোমাদের কাঁচামরিচের দাম হয়েছে, আজকে দেখলাম আমি কত হয়েছে, 800 থেকে 1000 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে। তোমরা ভারত যদি কাঁচামরিচ এই টাইমে না পাঠায়, তোমরা তো আরো বেড়ে যাবে কাঁচামরিচের দাম। এখন আরো একটা কথা বলতে চাই আমি ইন্ডিয়ান ভাইরা, এই বাংলাদেশের বন্যা পরিস্থিতি, ওদের যে এখন বর্তমানে একটা খারাপ পরিস্থিতি মানে শুরু হয়েছে, এই বন্যাতে অনেক মানুষের ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে আমি দেখতে পাচ্ছি ভারতের অনেক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিয়ে হাসাহাসি করছেন। এটা কিরকম মানে বেয়াদবি ভাই? তোরা কি এর জন্য একটা মানুষের দুঃখ দেখে তোরা হাসাহাসি করতেছস? আমি সম্পূর্ণ ভারতবাসীর কাছে এই ব্যাপার নিয়ে আমি দুঃখিত ভাই। তোমাদের এই মানে বন্যা পরিস্থিতি যারা যারা হাসাহাসি করছে তাদেরকে আমি সাপোর্ট করি না কোনো সময়। একটা দেশ, একটা মানুষ জাতি নিয়ে এইভাবে হাসাহাসি করাটা ঠিক না। দুঃখ আজ তোমাদের আছে, কাল আমাদের হবে, যে কোনোভাবে। তো এরকম পরিস্থিতি নিয়ে হাসাহাসি করাটা একদমই মানে যুক্তিসঙ্গত নয়, সেটা নিয়েও আমি দুঃখিত। এবং আমি তোমাদেরকে বলতে চাই ভাইরা, তোমরা এই যে সবসময় যে মানে জায়গায় জায়গায় ভারতে হুমকি দিয়ে যাচ্ছ, এটা কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। হ্যাঁ, এসব বাদ দিয়ে আমরা দেখি কিভাবে আমাদের দুই দেশের মানুষের মধ্যে মিলাপ্রীতি সৃষ্টি করতে পারি, কিভাবে আমরা ভালো সম্পর্কে গড়তে পারি, সেই দিক দিয়ে মনোযোগ দেওয়া উচিত। এখন তোমরা যদি মানে 7 সিস্টেম নিয়ে হুমকি দিয়ে যাও বারে বারে, ভারত কিন্তু বসে থাকবে না ভাই। ভারতের কিন্তু অনেক শক্তিশালী, তারা তো জানোই, মানে বড় বড় দেশে যায় তারা মিশন পরিচালনা করে। তোমাদের বাংলাদেশে কিন্তু যায় মিশন পরিচালনা করতে কিচ্ছু হবে না। হ্যাঁ, তো এইটুকুই বলছি ভাই, এখন তোমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এরকম হুমকি দেওয়াটা ঠিক না। তোমাদের দেশের পরিস্থিতি এখন ঠিক মতো সামাল হচ্ছে না। কয়দিন হলো এই নতুন সরকারের বয়স কয়দিন? হ্যাঁ, এই পরিস্থিতি যদি ভারতকে তোমরা হুমকি দিয়ে যাও, ভারত কিন্তু বসে থাকবে না। ভারত কি একটা করবে? কিন্তু ভারত আর ইসরায়েল বিশ্বতে এইরকম দুটা দেশ, যে দেশের যদি একটা শত্রু বিদেশের যে দেশে থেকে তাকে সেখানে মানে শেষ করে দেয়। তো এই জন্যই বলতেছি, তোমরা যারা এই যে ইউটিউবে আসতো কিছু ভিউজ পাওয়ার জন্য বা কিছু ইয়ের জন্য বা আবেগে করতেছো, ভাই আবেগে কিছু করো না, এইগুলো বলো না। এগুলো বলে তাতে তোমাদেরই ক্ষতি হবে, বুঝতো? তো কারণ তোমাদের বর্তমানে নাই, সরকারের কোনো নাই, নতুন সরকার এসেছে, অভিজ্ঞতা নাই, নতুন নতুন ছেলেমেয়েরা সরকারের ক্ষমতায় গেছে, এরা এখনো ভালো করে রাজনীতি বুঝে না, নতুন নতুন ছেলেমেয়েরা সরকারে এসেছে। তো আমরা ভাই এইগুলো বাদ দিয়ে এখন দেখি কিভাবে আমাদের দুই দেশের মাঝে ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। তো আমি বললামই ভাই, যারা যারা এই বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের মানুষ যারা হাসছে, ভিডিও বানাচ্ছে, তাদেরকে আমি নিন্দা জানাচ্ছি তাদের এই ভিডিও। একটা দেশ ভেসে যাচ্ছে আর তোমরা হেসে হেসে ভিডিও বানাচ্ছ ভাই, বাংলাদেশের ভাই বোনেরা, আমি দুঃখিত। তো আজকে এই পর্যন্তই, এবং যদি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিও কন্টিনিউ বানাই না, অনেক কাজে থাকি আমি। তো দেখাবো নতুন কোনো ভিডিওতে, এবং ধন্যবাদ সবাইকে।